Hello everyone, welcome to Juvenile Gurukul's Christmas to full months 40 days of board prep secrets. আজ আমরা আমাদের চতুর্থ ভাষণ ম্যাগনেটিক এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট নিয়ে আলোচনা করব। তো খুব সংক্ষেপে আমরা দেখে নেব এই চ্যাপ্টারে কি কি আছে। ইউনিট 4 এফেক্টস অফ কারেন্টের দ্বিতীয় চ্যাপ্টার ম্যাগনেটিক এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট। কি আছে? ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড ফিল্ড লাইন্স। Field due to a current carrying conductor, কি ধরনের conductor? Straight conductor and coil or solenoid. Force on current carrying conductor, there is Fleming's left hand rule, direct current and alternating current. Frequency of alternating current, advantage of alternating current over direct current and domestic electric circuits অর্থাৎ ডোমেস্টিক আয়রন। মার্ক ওয়েটিসটা কি আছে দেখো। লাস্ট 2023 ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড ফিল্ড লাইন্স, এই ফিল্ড লাইন্স ইনক্লুডিং ম্যাগনেটিক ফিল্ড লাইন ডিউ টু স্টেট কন্ডাক্টর, সার্কুলার লুপ, সলিনয়েড অ্যাসেটটা মিলে 2023-তে এসেছে সেকেন্ড সেটে 1 মার্কের একটি, ফার্স্ট সেটে 3 মার্কের একটি, 2024-এ একই অংশ থেকে 1 মার্কের এসছে একটি, 2 মার্কসের একটি, 2025-এ 1 মার্কসের একটি, স্যাম্পল কোশ্চেন পেপারে 3 মার্কসের একটি। অর্থাৎ এই পোর্শনটা ভেরি ইম্পর্টেন্ট। এর সঙ্গে ইনক্লুডেড কি আছে? স্টেট কন্ডাক্টরের 1 মার্কসের এলো একটি 2023-তে, 24-এ এলো একটি, 3 মার্কসের এলো একটি করে দুটো সেটেই, 2025-এ এলো 5 মার্কসের একটি। স্যাম্পল কোশ্চেন পেপারে কিন্তু নেই। আর হলো কি সলিনয়েড, সলিনয়েড থেকে কি এলো 2024-এ একটি কোশ্চেন এলো, কত? 1 মার্কের। ফোর্স অন কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, এর উপরে 1 মার্কের সেকেন্ড সেটে এলো একটি, 3 মার্কের এলো একটি ফার্স্ট সেটে, লেফট হ্যান্ড রুল ইনক্লুড করে। আর ডোমেস্টিক ইলেকট্রিক সার্কিটের উপর এলো 2023-তে সেকেন্ড সেটে একটি, আর 2025-এ 4 মার্কসের একটি। তাহলে দেখো আমাদেরকে খুব জোর দিতে হবে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স, ম্যাগনেটিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড লাইন্স ডিউ টু স্টেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর এবং লুপ, এর উপরে খুব ভালোভাবে জোর দিতে হবে। জোর দিতে হবে কি? ফোর্স অন কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। ম্যাগনেট, ম্যাগনেটিক এফেক্ট জানতে হলে আগে ম্যাগনেটকে জানতে হবে। হোয়াট ইজ এ ম্যাগনেট? ম্যাগনেট হলো এমন একটি বস্তু যা কিছু বিশেষ বিশেষ সাবস্টেন্সকে অ্যাট্রাক্ট করে। ম্যাগনেট is a material which can produce a magnetic field and can attract substances like iron, steel, cobalt, nickel, alnico, ticonal, etc. The substances which are attracted by magnet are called magnetic substances. অর্থাৎ যাদেরকে ম্যাগনেট অ্যাট্রাক্ট করে তাদেরকে আমরা বলছি ম্যাগনেটিক সাবস্টেন্স। এখন তার কিছু ফান্ডামেন্টাল প্রপার্টি আছে ম্যাগনেটের। ইচ অ্যান্ড এভরি ম্যাগনেট, প্রত্যেকটি ম্যাগনেটের দুটো পোল আছে, একটা নর্থ পোল, একটা সাউথ পোল। এই ম্যাগনেটকে আমরা যদি ফ্রি টু মুভ সাসপেন্ড করে রাখি, it aligns itself in north
সাউথ ডিরেকশন। অর্থাৎ আমরা যদি একটা সুতো দিয়ে যদি কোনো একটা ম্যাগনেটকে ঝুলিয়ে দিই, তাহলে সে নর্থ সাউথ ডিরেকশনে নিজেকে অ্যালাইন করে। ক্লিয়ার? আর কি পোলারিটির ক্ষেত্রে কি দুটো পোল থাকে। এবার যদি আমরা যদি এটাকে টুকরো করে দেই, যেমন মনে করো আমার হাতে একটি ম্যাগনেট আছে, এই যে একটা ম্যাগনেট আছে, এটাকে যদি দু টুকরো করে দেয়, তাহলে সে প্রত্যেকটা টুকরোতে আবার দুটো করে পোল থাকবে, নর্থ অ্যান্ড সাউথ, নর্থ অ্যান্ড সাউথ। অর্থাৎ ছোট যত ছোটই করি না কেন, প্রত্যেকটা দুটো পোল থাকবে। মনোপোল কোনো ম্যাগনেট সম্ভব না। শুধুমাত্র একটা মাত্র পোল আছে এমন ম্যাগনেট আমাদের কাছে সম্ভব নয়। এবার দেখো, সিমিলার পোল দুটো ম্যাগনেট যদি আমরা নিই, দুটো ম্যাগনেট, তাহলে তাদের সিমিলার পোল অ্যাট্রাক্ট করবে, অ্যাট্রাক্ট ইচ আদার, বাট সিমিলার পোল রিপিলস ইচ আদার, রিপিল করছে, আর অপোজিট পোল অ্যাট্রাক্ট করছে। অপোজিট পোল হলে সে অ্যাট্রাক্ট করবে, আর সিমিলার পোল হলে সে রিপিল করে, রিপিল করছে। দিস আর দ্য প্রপার্টিজ অফ ম্যাগনেট। নাও ম্যাগনেটিক কম্পাস, এটা কি? এটা একটা ম্যাগনেটিক নিডল, একদম ফ্রিকশনলেস ফিল লাইক পিভট বলে আমরা, তার উপরে যদি আমরা রেখে দেই, সে নিজেকে অ্যালাইন রাখবে কি নর্থ সাউথ ডিরেকশনে। তাহলে তাকে দেখে আমরা কোনো একটা পজিশনে ডাইরেকশনটাকে, অর্থাৎ আমাদের দিকটাকে, সাইড কোন সাইডে যাচ্ছি আমরা, তাকে আমরা ডিটেক্ট করতে পারছি। Magnetic compass is a simple yet ingenious device used for navigation and orientation. At its heart, it is just a small, lightweight magnet, usually a needle, যা বললাম, balanced on a nearly frictionless pivot বা pivot. ম্যাগনেটিক ফিল্ড, আমরা সাধারণভাবে ফিল্ড মানে কি, মাঠের মধ্যে খেলা করি, একটা অঞ্চল। ম্যাগনেটিক ফিল্ড হলো এমন একটা অঞ্চল যেখানে অন্য কোনো সাবস্টেন্সকে আনলে ওই ম্যাগনেটের প্রেজেন্সটাকে আমরা ফিল করতে পারি। দ্যাট মিনস ম্যাগনেটিক ফিল্ড ইজ দ্য স্পেস সারাউন্ডিং এ ম্যাগনেট হোয়ার ইটস ইনফ্লুয়েন্স ক্যান বি এক্সপিরিয়েন্সড, তাকে আমরা এক্সপিরিয়েন্স করতে পারছি। সে জায়গাটাকে বলছি আমরা কোয়ালিটেটিভলি যে ম্যাগনেটিক ফিল্ড, বাট কোয়ান্টিটেটিভলি কি, ইট ইজ আমি যদি এখানে একটা নর্থ পোল রাখি, এটা ইউনিট নর্থ পোল, দেন ইট উইল feel some force at that point. সেই ফোর্সটাকে আমরা বলছি ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি অর ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ অর অনলি ম্যাগনেটিক ফিল্ড। তাহলে কি দাঁড়ালো? ম্যাগনেটিক ফিল্ড at any point can be defined as the magnetic force experienced by a unit north pole kept at that point or placed at that point. This is the magnetic field intensity or magnetic field strength. As it is a force, magnetic field intensity is a vector quantity. What is its direction? আমরা একটু পরে আলোচনা করছি ডাইরেকশনটাকে। হোয়াট ইজ ইটস ম্যাগনিটিউড, এটাকেও একটু পরে আলোচনা করছি। আগে ফিল্ড লাইন্সটাকে আমরা বুঝে নিই, ম্যাগনেটিক ফিল্ড লাইন্সটা কি। ম্যাগনেটিক ফিল্ড লাইন্স হলো, আমরা যদি এমন একটা
ফ্রি টু মুভ, অর্থাৎ অবাধে চলতে পারে, অন্য কোনো ফোর্স নেই except the force applied by this magnet। সেক্ষেত্রে সে ইউনিট নর্থ পোল একটা পাথ বরাবর চলবে। কেন চলবে? It will experience a resultant force. This north pole repels it. এটা কি করবে? দেখো, it will repelled by north pole but attracted by the south pole. As a result, a resultant force will be experienced। তাহলে সে চলতে থাকবে। এই যে তার যে পাথ অফ ট্রাভেল, এটাকে আমরা বলছি ম্যাগনেটিক ফিল্ড লাইনস। দেখো কি বলছি আমরা, field lines are a convenient way to represent the magnetic field. The following specific rules, ঠিক আছে, আমরা পরে আলোচনা করছি। তাহলে এখানে দেখাচ্ছি আমরা কি ম্যাগনেটিক ফিল্ড লাইন্সটা কি আসে। তাহলে একটা নর্থ পোলকে যদি ছেড়ে দিই আমরা, নর্থ পোল তাকে রিপেল করবে আর সাউথ পোল তাকে অ্যাট্রাক্ট করবে। ফলে কি সে একটা রেজাল্টেন্ট ফোর্স এক্সপিরিয়েন্স করবে এবং সে চলতে থাকবে। আমি এখানে একটা পাথ দেখালাম যে এই পথে সে গেল। দিস ইজ এ ম্যাগনেটিক ফিল্ড লাইন। সিমিলারলি এদিকে যদি ছাড়ে তাহলে সেই দিকে যাবে। এবার ইন্টারনাল ভিতরে কি হবে? ভেতরে হবে কি সাউথ পোল থেকে নর্থ পোলের দিকে। অর্থাৎ এই ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো নর্থ পোল থেকে স্টার্ট করে সাউথ পোলে গিয়ে শেষ হয় এবং এদের যে কোনো পয়েন্টে, আমি যদি এই পয়েন্টটাকে চুজ করি, এখানে যদি একটা ট্যানজেন্ট টানি এই পয়েন্টে, তাহলে এই ট্যানজেন্ট ওই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশনটাকে ডিনোট করছে। দিস ইজ দ্য ম্যাগনেটিক ফিল্ড। বি এর ডাইরেকশনটাকে বোঝায়। অর্থাৎ যে কোনো ম্যাগনেটিক ফিল্ড লাইন্সের উপর কোনো পয়েন্টে যদি আমরা একটা ট্যানজেন্ট ড্র করি, সেই ট্যানজেন্টের ডাইরেকশন away from the north pole, away from the north pole, ট্যানজেন্টের যে ডাইরেকশনটা হবে সেটি হবে ওই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন। আর দ্য ম্যাগনিটিউড কি হবে? যে এবার যদি আমরা যদি এখানে এটাতে যাই, আমি যদি এখানে একটা ইউনিট ক্রস সেকশনাল এরিয়া নেই, তাহলে নাম্বার অফ ফিল্ড লাইন্স passing through that unit cross section perpendicularly, অর্থাৎ তাকে লম্বভাবে অতিক্রান্ত ফিল্ড লাইন্সের সংখ্যাটি হবে সেই পয়েন্টে তার ম্যাগনেটিক ফিল্ড ম্যাগনিটিউড। বোঝা গেল? তাহলে কোনো একটা পয়েন্টের চারদিকে ইউনিট ক্রস সেকশন এরিয়া থেকে পারপেন্ডিকুলারলি যে নাম্বার অফ ফিল্ড লাইন্স বেরিয়ে আসছে তাকে আমরা বলছি ওই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথের ম্যাগনিটিউড। আর ওই পয়েন্টে কোনো একটি ফিল্ড লাইন্সের উপর যদি আমরা ট্যানজেন্ট ড্র করি, তার ডাইরেকশন অ্যাওয়ে ফ্রম দ্য নর্থ পোল কাকে ডিনোট করবে? তার ডিরেকশনটাকে, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটাকে। ক্লিয়ার? তাহলে আমরা যেটা বলছিলাম যে ম্যাগনেটিক ফিল্ড গেল ডিটেকশন। কিভাবে ডিটেক্ট করব আমরা? একটা যদি ম্যাগনেটিক কম্পাসকে রাখি, নিডলকে রাখি, সে যে ডিরেকশনটাকে দেখাবে সেটি হবে ফিল্ড ডিরেকশন। আর দ্য ফিল্ড ইজ স্ট্রংগেস্ট হোয়ার দ্য ফিল্ড লাইন্স আর ক্রাউডেড। অর্থাৎ দেখো এবার এই যে নর্থ পোলের যত কাছে যায় তারা কি তত ক্রাউডেড, অর্থাৎ ক্লোজড। কেন? আমরা কি বলছি?
যে স্ট্রঙ্গার কেন বলছে এই জায়গাতে, কারণ নাম্বার অফ ফিল্ড লাইন্স পাসিং থ্রু ইউনিট ক্রস সেকশনাল এরিয়া ইজ মোর দ্যান দিস রিজিয়ন। তাহলে এই জায়গাতে ফিল্ড স্ট্রেংথটা বেশি, এই জায়গাতে ফিল্ড স্ট্রেংথটা কম। ক্লিয়ার? তাহলে আবার দেখো ঠিক দুটো একটা ম্যাগনেটে ঠিক মিড পয়েন্টে তার অ্যাট্রাকটিভ ফোর্সটা একদম কম, জিরো হয়ে যায়। ওইটাকে আমরা নিউট্রাল রিজিয়ন বলি, কারণ সাউথ পোল তাকে টানছে নর্থ পোল থেকে। তাহলে আমরা চলে যাই পরে প্রপার্টিজ অফ ম্যাগনেটিক ফিল্ড লাইন। যা বলছিলাম দেখো, by convention field lines emerge from the north pole and merge at the south pole. Outside the magnet and inside the magnet, the direction of field lines is from its south pole to its north pole. এটা কি বোঝাচ্ছে? যে নর্থ পোল বেরিয়ে বাইরে, ম্যাগনেটের বাইরে নর্থ পোল থেকে সাউথ পোলে যাচ্ছে, আর ম্যাগনেটের ভিতরে সাউথ পোল থেকে নর্থ পোলে। অর্থাৎ দিস এ ক্লোজড কার্ভড পাথ। আরেকটা মজার জিনিস কি, দুটো ম্যাগনেটিক ফিল্ড লাইন্স কখনোই ইন্টারসেক্ট করে না। কেন করে না? দিস ইজ দ্য ডাইরেকশন, যদি এখানে যদি ইন্টারসেক্ট করে, মনে করলাম এই জায়গাতে ইন্টারসেক্ট করলো, তাহলে কি হবে? দুটো ট্যানজেন্ট পাবো আমরা। তাহলে একই পয়েন্টে অ্যাট এ টাইম, ফিক্সড পয়েন্ট, ম্যাগনেটিক ফিল্ডে দুটো ডাইরেকশন হয়ে যাবে, যা সম্ভব না, যে কোনো অবস্থায় সম্ভব হয় না। এই কারণেই বলা হচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স দুটো কখনো ইন্টারসেক্ট করবে না। নেক্সট, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড হলে কি হবে? ফিল্ড লাইন্স গুলো হবে প্যারালাল টু ইচ আদার অ্যান্ড ইকুইডিস্টেন্ট ফ্রম ইচ আদার। তাদের ডিরেকশন দেখো, এরা প্যারালাল হবে এবং প্রত্যেকে ইকুইডিস্টেন্ট হবে, একটা থেকে একটা দূরত্ব, পারস্পরিক দূরত্বগুলো সেম হবে। কিন্তু নন ইউনিফর্মে কি হবে? একটা এই, একটা এই, একটা এই, অর্থাৎ তারা না প্যারালাল, তারা ডিফারেন্ট এবং স্ট্রেংথ কি ডিফারেন্ট হবে। এখানে কিন্তু প্রত্যেকটা জায়গাতে তার ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ সেম, কিন্তু এখানে দেখো ম্যাগনেটিক ফিল্ড B1, ম্যাগনেটিক ফিল্ড B2, B1 ইজ গ্রেটার দেন B2, কারণ একই ক্রস সেকশনের মধ্য দিয়ে যে ফিল্ড লাইন্সগুলো যাচ্ছে তার সংখ্যাটা এই জায়গায় বেশি, এই জায়গায় কম। প্যারালাল অ্যান্ড ইকুইডিস্টেন্ট স্ট্রেট লাইন্স কার ক্ষেত্রে? ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে। আর নন ইউনিফর্মে কার ধরে? আনইকুয়ালি স্পেসড লাইন্স। ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ কি হবে? কনস্ট্যান্ট এট এভরি হায়ার, B ইকুয়ালস টু B, ভেরিজ ডিপেন্ডিং অন দ্য পজিশন, কোথায় আছে তার উপর ডিপেন্ড করছে। যে জায়গাতে ক্রাউডেড সে জায়গাতে স্ট্রেংথ বেশি, যেখানে ফিল্ড লাইন্সগুলো রেয়ার হয় সে জায়গাতে ফিল্ড স্ট্রেংথ কম। ডিরেকশন, এদের প্রত্যেকের সেম ডিরেকশন, বাট ডিরেকশনস আর ডিফারেন্ট at different points. ইনসাইড এ কারেন্ট ক্যারিং সলিনয়েড আমরা পরে দেখব। আর এটা কি? বার ম্যাগনেটের চতুর্দিকে যেটা হয় সেটা হচ্ছে আমাদের নন ইউনিফর্ম। এই যে দেখো এখানটাতে এগুলি হলো নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড লাইন এবং স্ট্রেংথটা ডিফারেন্ট, এই কারণে এটা একটা নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। এবার দেখো ম্যাগনেটিক ফিল্ড লাইন্স ডিউ টু টু বার ম্যাগনেটস। এবং বার ম্যাগনেটস গুলোকে কিভাবে আছে দেখো, এখানটাতে কি আছে? নর্থ সাউথ কাছাকাছি আছে, সাউথ নর্থ, ফলে কি হচ্ছে এর নিজস্ব ফিল্ড লাইন্স গুলো বাইরে আছে। আবার এখানে দেখো নর্থ আর সাউথ মিলে মনে হচ্ছে যে
এখানে আরেকটা বার ম্যাগনেট হয়ে গেছে, এখানে আরেকটা বার ম্যাগনেট, তাহলে এর জন্য আবার এর নিজস্ব হচ্ছে, তাহলে রেজাল্টেন্ট ফিল্ডটা হবে এমন। এর ক্ষেত্রে কি এবার কি আছে, নর্থ নর্থ কাছাকাছি আছে, তাহলে তাদের মধ্যে রিপালশন হয়, ফিল্ড লাইনসগুলো দূরে সরে যাচ্ছে। সাউথ সাউথ একই, দূরে সরে যায়। ম্যাগনেটিক ফিল্ড রেঞ্জে আরেকটা গুরুত্বপূর্ণ প্রপার্টি হলো যে টু ম্যাগনেটিক ফিল্ড লাইনস ট্রান্সভার্সলি তাদেরকে কি করে, রিপিল করে, আর লঙ্গিচুডিনালি অ্যাট্রাক্ট করে। তাহলে যখনই দেখো এই দুটো কাছে আসছে, তারা কি করছে, দুটোকে রিপিল করবে, ফলে এই দুটোর মধ্যে রিপালশন হয়, সিমিলার ফলে রিপালশন হয়। আবার এখানে দেখো তাদের মধ্যে অ্যাট্রাকশন হচ্ছে, লঙ্গিচুডিনালি অ্যাট্রাক্ট ইচ আদার, অর্থাৎ কন্ট্যাক্ট করতে চায়, ফলে এদেরকে টেনে নিয়ে আসে। এখানে সাউথ নর্থ, সাউথ নর্থ থেকে বেরোচ্ছে, সাউথে আসছে, নর্থ থেকে বেরিয়ে আবার সাউথে এসে ঢুকছে চতুর্দিক থেকে, এদের মধ্যে হবে রিপালশন, আর এর মধ্যে হবে অ্যাট্রাকশন, লঙ্গিচুডিনালি টেন্ডস টু কন্ট্রাক্ট, আর এখানে কি হয়, অ্যাট্রাক্ট, রিপালশন। দেখে নাও এখানে কি করা হয়েছে, দেখো একটা বার ম্যাগনেট রেখে, একটা কার্ডবোর্ড বা প্লেন বোর্ডের উপর বার ম্যাগনেট রেখে কতগুলো আয়রন ফিলিংস, গুঁড়ো 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 আয়রনের টুকরো ছেড়ে দিয়ে তাকে যদি আমরা টোকা দিই, তাহলে এই ধরনের একটা ছবি আসে, ডিজাইন। দে আর অ্যারেঞ্জড ইন দিস ওয়ে। তাহলে দেখো পোলের কাছাকাছি দেখো গুঁড়োগুলো খুব ক্লোজলি, এই জায়গাতে অনেকটা কম, দুটো পোলের কাছে কিন্তু অনেক বেশি, আর দূরে যত যায় তত দূরে দূরে ছড়ানো আছে, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ নিয়ারার টু ইটস পোলস ইজ ভেরি ভেরি স্ট্রং, দেখে বলি আমরা স্ট্রংগেস্ট, আর দূরে গেলে এটা উইকার হয়। ক্লিয়ার? আর এই যে সজ্জাটা আছে, অ্যারেঞ্জমেন্টটা আছে, আমরা যদি একটা একটা টেনে দিই, তখন সে ফিল্ড লাইন্স গুলোকে বোঝায়। ম্যাগনেটিক এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট, তার মধ্যে এবার দেখো একটা এক্সপেরিমেন্টাল সেটআপ। অ্যাকচুয়ালি ওয়েস্টেড এর এক্সপেরিমেন্ট থেকে কিন্তু আমরা জানতে পারি যে ইলেকট্রিক কারেন্ট হ্যাজ an effect on magnet. কেন হয়? A current carrying conductor is associated with a magnetic field. এটা ফার্স্ট প্রমাণ করেন বিজ্ঞানী হান্স ক্রিস্টিয়ান ওরস্টেড। ওনার এক্সপেরিমেন্টটা অনেকটা এখানে যে দেখানো আছে তার মতোই। এটা হলো একটা কন্ডাক্টর, তার মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে, তার উপরে একটা ম্যাগনেটিক নিডল যদি আমরা রাখি, তাহলে কারেন্ট গেলে সে নির্দিষ্ট দিকে ডিফ্লেক্টেড হয়। কারেন্টের ডিরেকশন যদি আমরা রিভার্স করি, তার ডিফ্লেকশনটা উল্টো দিকে হয়। এবার ম্যাগনেটটাকে যদি কন্ডাক্টরের নিচে রাখি, তাহলে আবার রিভার্স হয় ডিফ্লেকশনটা। এর থেকে পরবর্তী সময়ে বলা হলো যে কেন হয়। তাহলে কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের যখন কারেন্ট যায়, সেখানে একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয়। সেই ম্যাগনেটিক ফিল্ডের এফেক্টে আমাদের যদি আমরা কোনো ম্যাগনেটিক রিডেল রাখি, সে ডিফ্লেক্টেড হয়, অর্থাৎ এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটা তার দ্বারা এফেক্টেড হয়। দেখো the difference. When we place a compass near a wire carrying an electric current, the needle deflects. This is the simplest way to prove that a magnetic field exists around the wire. Current যদি না যায়, নিডল নর্থ সাউথ ডিরেকশনে তার অ্যালাইনমেন্টে থাকে। কারেন্ট যদি ফ্লো করে, অ্যালাইন ইটস উইথ দ্য স্ট্রঙ্গার ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েটেড বাই দ্য ওয়্যার।
যখন কারেন্ট যায় না তখন শুধুমাত্র আমাদের আর্থস ম্যাগনেটিক ফিল্ড থাকে, সেই অনুযায়ী ম্যাগনেটিক নিডলটা নিজেকে অ্যালাইন করে। আর যখন আমরা কারেন্টটাকে পাস করাই কারেন্ট কন্ডাক্টরের মধ্য দিয়ে, তখন সেখানে একটা স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড হয়, তার এফেক্টে ম্যাগনেটিক নিডলটা ওই দুটোর অ্যাকচুয়ালি কি রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফিল্ড পাই আমরা, আর্থস ম্যাগনেটিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, এই দুটোর ওভারল্যাপের পরে আমরা একটা রেজাল্টেন্ট ফিল্ড পাই, তার এফেক্টে সে নিজেকে নতুনভাবে অ্যালাইন করে নেয়। ডাইরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যারাউন্ড এ স্টেট কারেন্ট কন্ডাক্টর, এটা আমরা ম্যাক্সওয়েলস রাইট হ্যান্ড থাম্ব রুল দিয়ে বের করতে পারি। ডায়াগ্রামটাতে দেখো কি আছে, এই যদি হয় একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, তাকে আমি ডান হাত দিয়ে ধরলাম, তাহলে আমার যে থাম্ব ইন্ডিকেটস দ্য ডাইরেকশন অফ দ্য কারেন্ট, আর কার্ল অর্থাৎ তাকে আমি আমার যে ফিঙ্গারের টিপসগুলো সেগুলো কোন দিকে বাঁকা হলো, এইদিকে। তাহলে দিস ইজ দ্য ডাইরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যারাউন্ড দ্য কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। ইট ইজ এ স্ট্রিক্ট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। তাহলে দেখো এখানে আরেকটা জিনিস দেখো, দিস ফিল্ড লাইনস আর কনসেন্ট্রিক সার্কেলস, কনসেন্ট্রিক সার্কেলস, দেখো এখানে দেখানো হয়েছে যে এই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরে কি হচ্ছে, কারেন্ট যাচ্ছে কোত্থেকে, উপর থেকে নিচের দিকে এইভাবে যাচ্ছে। তাহলে ফিল্ড লাইন্স গুলো কি হবে, ফিঙ্গার টিপসে যেদিকে বাঁকছে সেই দিকে। তাহলে এট এনি পয়েন্ট আমরা যদি এখানে যদি ধরি, তাহলে কি হবে, নিচের দিকে হবে, এইদিকে হবে, ডাইরেকশনটা ঘুরছে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স ডিউ টু এ স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টরে কি হবে, যে কতগুলো ফিল্ড লাইন্স গুলো হবে কনসেন্ট্রিক সার্কেলস সেন্টার্ড অন দ্য কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। আরো একটা মজার জিনিস দেখো, এই ম্যাগনেটিক ফিল্ডটা স্ট্রেট কারেন্ট কন্ডাক্টরের যত কাছে আসছে স্ট্রেংথ তত বাড়ছে, দূরে গেলে স্ট্রেংথ কমতে থাকে, ইনভার্সলি প্রপোর্শনাল হয়। যে কারণে দেখো নিয়ারার টু দ্য কন্ডাক্টর দে আর ক্লোজড, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স আর ক্রাউডেড, দূরে গেলে তারা রেয়ারার হয়ে যাচ্ছে। তাহলে দেখো the wire itself is the center of these circles. Density key, the circles are closer together near the wire and spread out as we move away. The magnetic field strength B is proportional to 1 by R, inversely proportional to the distance from the wire, but directly proportional to the current flowing through the conductors. Clear? The magnetic field strength B is directly proportional to the magnitude of the current flowing through the conductor. The magnetic field strength is inversely proportional to the distance from the wire. আর যদি কারেন্টের ডাইরেকশনটাকে পাল্টে দেয়, ফিল্ড ডাইরেকশনও পাল্টে যাবে। Next, magnetic field due to a current through a circular loop. কি the circular loop যদি নেই আমরা, তাহলে কি হবে, সার্কুলার লুপের একটা ছোট ছোট অংশকে আমরা একটা স্ট্রেট লাইন হিসাবে ধরতে পারি। মনে করে একটা সার্কেল, তার দেখো এই যে ছোট্ট পার্টটা, দিস ইজ স্ট্রেট লাইন। তাহলে এই প্রত্যেকটা স্ট্রেট লাইনের জন্য প্রত্যেকটা পয়েন্টে আমরা যদি দুটো পয়েন্ট নেই, এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট,
দুটো পয়েন্টে স্ট্রেট লাইন হলে তার চতুর্দিকে কি হবে, অনেকগুলো ফিল্ড লাইন্সগুলো সার্কুলার ফিল্ড লাইন্স হবে, অর্থাৎ তার জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড হবে। আবার নিচের পয়েন্ট যেটা আছে সেই পয়েন্টের জন্য কিন্তু একটা ম্যাগনেটিক ফিল্ড আমাদের তৈরি হবে। এই অংশে একটি, আবার এই অংশে একটি। তাহলে এই দুটো ম্যাগনেটিক ফিল্ড ওভারল্যাপ করবে, উপরের অংশ নিচের অংশ, এদিকের অংশ এদিকের অংশ। ফলে ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলো এখানে যেমনটা দেখানো হয়েছে এই রকম হয়ে যায়। অর্থাৎ কি হয় দেখো, আমরা এর প্রপার্টিসগুলো লিখছি। At every point on a current carrying circular loop, the magnetic field lines form concentric circles around the wire, অর্থাৎ তার চতুর্দিকে। Each small part of the wire produces a magnetic field at the center in same direction. কেন হবে? ও আমরা ম্যাক্সওয়েলের সূত্রটা যদি ইউজ করি, কারেন্টটা এই ক্ষেত্রে কোন দিকে যাচ্ছে দেখো, এই দিক দিয়ে যাচ্ছে, গিয়ে এখানে কারেন্টটা এদিকে যাচ্ছে, তাহলে ধরলাম এই, তাহলে ঢুকে এদিকে বেরোচ্ছে। আবার এর ক্ষেত্রে কারেন্ট যাচ্ছে এদিকে, ধরলাম, তাহলে ঢুকে বেরিয়ে আসছে। তাহলে প্রত্যেকটা পুরোটা লুপকে যদি আমরা এইভাবে যদি চিন্তা করি, তাহলে এদিক থেকে ঢুকে এদিকে বেরিয়ে আসছে। তাহলে মাঝামাঝি জায়গাতে, মাঝখানটাতে সবগুলো কি থাকবে, ইউনিফর্ম থাকবে, প্যারালেল থাকবে, মাঝখানটাতে অনেকটা প্যারালেল থাকবে। এবার যদি আমরা নাম্বার অফ টার্নস বাড়িয়ে দিই, একটা জায়গাতে যদি অনেকগুলো দিই, প্রত্যেকটার জন্য যদি বি হয়, তাহলে এন নাম্বার অফ টার্নসের জন্য কত হবে, এন ভি হবে, এন ভি হয়ে যাবে। If the wire is coiled in many turns, the total magnetic field also becomes n times. অর্থাৎ যদি আমরা n সংখ্যক যদি আমরা নেই, তাহলে n টার্নস হলে n টাইমস হবে। এবার দেখো, ওই যে লুপটা, তাতে যে ম্যাগনেটিক ফিল্ড হলো, তার ডিরেকশনটা আমরা কিভাবে ঠিক করব। লুপটার যদি দিকে যদি আমরা তাকাই, ইফ উই ফেস টুয়ার্ডস দ্য কয়েল, ইফ কারেন্ট ইজ ক্লকওয়াইজ, ডান দিকে ক্লকওয়াইজ হয়, তখন সেই জায়গাতে কি হবে, সাউথ পোল হবে। আর যদি কারেন্টটা তাকালে পরে বোঝা যায় যে অ্যান্টি ক্লকওয়াইজ, সেই জায়গাতে হবে নর্থ পোল। তাহলে ওই যে লুপটা, it behaves like a magnetic slice, magnetic disc, যার একটা প্রান্ত নর্থ পোল আর একটা সাউথ পোল। সাউথ পোল কোনটা হবে, যে ফেসে কারেন্ট ক্লকওয়াইজ সেটি হবে সাউথ পোল, আর যে ফেসে কারেন্ট এন্টি ক্লকওয়াইজ সেটি হবে নর্থ পোল। এবার আমরা এরকম n নাম্বার অফ ম্যাগনেটিক ডিস্ককে যদি পরপর সাজিয়ে দেই, তাহলে কি হবে, তার একটা সাইডে থাকবে সাউথ পোল, ফ্রি সাউথ পোল, আর একটা সাইডে থাকবে ফ্রি নর্থ পোল। অর্থাৎ সেটি একটি বার ম্যাগনেটের মতো মনে হবে, যে একদিকে আছে সাউথ পোল, একদিকে আছে নর্থ পোল, বড় একটা সিলিন্ড্রিক্যাল বার। একে আমরা বলি সলিনয়েড। না, আমরা এখন দেখব ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু এ কারেন্ট ক্যারিং সলিনয়েড। কি সলিনয়েডটা কি আসলে? সলিনয়েড is a long coil containing a large number of closed turns of insulated conducting wire. It may be of copper or aluminum or anything else, usually wrapped in the shape
অফ এ সিলিন্ডার, অর্থাৎ একটা স্পাইরাল শেপ ইনসুলেটেড কন্ডাক্টর। তাহলে সেটা কি স্পাইরালের মতো, স্প্রিং এর মতো যদি হয়, এটা সিলিন্ড্রিক্যাল দেখাবে। তার লুপগুলো কি খুব ক্লোজড, তাহলে তাকে আমরা বলছি সলিনয়েড। এবার সলিনয়েডের মধ্য দিয়ে যদি কারেন্ট পাস করে, তখন প্রত্যেকটি লুপ তার নিজস্ব ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। প্রত্যেকে একই ডিরেকশনে কারেন্ট যাচ্ছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলোর ডিরেকশনও একই হবে। আমি এখানে যে ডায়াগ্রামটা দেখালাম, আমার দিক থেকে যদি তাকাই, দেখো কারেন্টটা এই যাচ্ছে, অর্থাৎ কি ক্লকওয়াইজ। তাহলে এই দিকটাতে হবে সাউথ পোল, আর এদিক থেকে যদি তাকাই যাচ্ছে কি অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এই দিকটাতে হবে নর্থ পোল। তাহলে যখনই সলিনয়েডের মধ্য দিয়ে কারেন্ট যায়, সে একটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করে। এবার যদি তার কারেন্টের ডিরেকশন আমরা পাল্টে দিই, এই জায়গাতে যাচ্ছে এইভাবে, এবার যদি কারেন্টের ডিরেকশন পাল্টে দেয়, তার পোলারিটিও রিভার্স হয়ে যাবে। নর্থ পোলের জায়গাতে সাউথ পোল হবে, সাউথ পোলের জায়গাতে নর্থ পোল হবে। অর্থাৎ এই কারেন্ট ক্যারিং সলিনয়েড বিহেভস like a bar magnet and its magnetic field lines pattern, দেখো আগে যে বার ম্যাগনেট দেখেছি আমরা, ঠিক তার মতো কি নর্থ পোল থেকে বেরোচ্ছে, সাউথ পোলে ঢুকছে, আবার ভিতরে সাউথ পোল থেকে নর্থ পোলে যাচ্ছে, নর্থ পোল থেকে সাউথ পোলে যাচ্ছে, সাউথ পোল থেকে ভিতর দিয়ে নর্থ পোলে যাচ্ছে। আরো একটা মজার জিনিস দেখো, ঠিক সেন্টার বরাবর inside the solenoid the field lines are equidistant and parallel. Inside the solenoid magnetic field lines are parallel and equidistant. তাহলে এটা একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে, যেটা আগে একটু বলেছিলাম যে পরে আলোচনা করব। দেখো এখানটাতে, তাহলে এটা হলো একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড ইনসাইড দ্য সলিনয়েড। One end of this solenoid behaves as a magnetic north pole, another as south pole. Inside the solenoid, the field lines are in the form of a parallel straight lines, form of equidistant parallel straight lines. Clear? The parallel lines inside the solenoid indicate that the magnetic field is uniform inside the coil. এবার দেখো তার মাঝখানে যে ফাঁকা এয়ার গ্যাপটা আছে, এখানে যদি আমরা একটা সফট আয়রন কোর দিয়ে দিই, তাহলে কি হয়? তাহলে আমরা জানি কি সফট আয়রনের ম্যাগনেটিক সাবস্টেন্স, সেই জায়গাতে কি হয়, ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলো আরো ক্লোজড হয়, ফলে তার পোলারিটি, পোল স্ট্রেংথ আরো বেড়ে যাবে, স্ট্রঙ্গার ম্যাগনেট তৈরি হবে। কিন্তু এই ম্যাগনেটের একটা প্রপার্টি আছে, কি এই ম্যাগনেটটা ততক্ষণই থাকবে যতক্ষণ কারেন্ট থাকবে। সলিনয়েডের ম্যাগনেটিক ফিল্ডটাও ততক্ষণ থাকবে যতক্ষণ কারেন্ট থাকবে। সফট আয়রন কোর দিলেও একই হবে, যতক্ষণ কারেন্ট যাবে সলিনয়েডের মধ্য দিয়ে ততক্ষণই তার ম্যাগনেটিক প্রপার্টি থাকবে। কারেন্ট না থাকলে ম্যাগনেটিক প্রপার্টিও থাকবে না। এই ধরনের ম্যাগনেটকে আমরা বলি ইলেকট্রোম্যাগনেট। এবং দেখো, যেহেতু সে কারেন্ট থাকাকালীন ম্যাগনেটিক ফিল্ড আছে, কারেন্ট না থাকলে ম্যাগনেটিক ফিল্ড নেই, তাহলে এটি টেম্পোরারি। আবার কারেন্টের ডিরেকশন পাল্টিয়ে আমরা তার পোলারিটি চেঞ্জ করতে পারি, এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ।
The strength of the magnetic field in a solenoid depends on current. If current increases, the magnetic field also increases. Field will be stronger. Number of turns per unit length. Per unit length. অর্থাৎ কি, আমার যদি সলিনয়েডের লেন্থ হয়, টোটাল লেন্থ হলো 1, তার উপরে আমরা পেঁচিয়ে তৈরি করেছি, এবং নাম্বার অফ টার্নস n, তাহলে পার ইউনিট লেন্থ নাম্বার অফ টার্নস কত, n ইকুয়ালস টু ক্যাপিটাল N বাই ক্যাপিটাল N। এই n এর উপর ডিপেন্ড করে, নট অন দিস n। টোটাল নাম্বার অফ টার্নস এর উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে number of turns per unit length. The more turns per unit length, the stronger the field. Core material. যদি আমরা সেখানটাতে যদি সফট আয়রন ইউজ করি, তাহলে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ নিয়ারলি 1000 টাইমস ইনক্রিজ করে যায়। একটা সলিনয়েড, কারেন্ট যাচ্ছে এদিক দিয়ে, ঘুরছে, তাহলে এদিক থেকে দেখলে যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ, এখানটাতে হবে নর্থ পোল, আর এদিক থেকে দেখলে ক্লকওয়াইজ, তাহলে সাউথ পোল। এখন তাদের মধ্যে কি কি হচ্ছে যা জাস্ট এখন আলোচনা করলাম। কারেন্ট বাড়লে ফিল্ড স্ট্রেংথ বাড়ে। নাম্বার অফ টার্নস আবার লিখছি পার ইউনিট লেন্থ, বাড়লে স্ট্রেংথ বাড়ে। সফট আয়রন ইউজ করলে এটা ইনক্রিজ করে। আর যদি তাদের মধ্যে এয়ার গ্যাপটা বাড়াতে থাকি ভিতরে বাইরে, তাহলে স্ট্রেংথ ডিক্রিজ করে যায়। তাহলে এবার আমরা দেখে নিই ইলেকট্রোম্যাগনেট এবং বার ম্যাগনেট তথা সলিনয়েডের মধ্যে কম্পেয়ার করে তাদের মধ্যে কি কি সাদৃশ্য এবং কি কি বৈসাদৃশ্য আছে, সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্স। দেখো, বার ম্যাগনেট অলওয়েজ পার্মানেন্ট ম্যাগনেট, সলিনয়েড অ্যান্ড ইলেকট্রোম্যাগনেট দুটোরই কিন্তু ম্যাগনেটিক ফিল্ড আছে, দুটো কিন্তু টেম্পোরারি, অর্থাৎ তাদের ম্যাগনেটিক ফিল্ডটা আমরা কারেন্ট পাঠিয়ে তৈরি করতে পারি, আবার কারেন্ট বন্ধ করলে তাদের ফিল্ডও চলে যায়, ম্যাগনেটিক ফিল্ড চলে। সোর্স কি, এটা ন্যাচারাল প্রপার্টি বার ম্যাগনেটের ক্ষেত্রে, আর সলিনয়েড এবং ইলেকট্রোম্যাগনেটে, সলিনয়েডের ক্ষেত্রে only the electric current flowing through the wire, আর ইলেকট্রোম্যাগনেটে soft iron core is also responsible for the magnetic field. Magnetic field কি, permanent and fixed. Solenoid temporary, exists only when current flows, temporary but stronger than solenoid. একই টাইপের সলিনয়েডের মতোই। পোলারিটি কি, ফিক্সড, ক্যানট বি চেঞ্জড। আর সলিনয়েড এবং ইলেকট্রোম্যাগনেটের ক্ষেত্রে কি, আমরা চেঞ্জিং দ্য ডাইরেকশন অফ ইলেকট্রিক কারেন্ট, তার পোলারিটি আমরা চেঞ্জ করতে পারি। নেক্সট পার্ট কি, নেক্সট পার্ট হলো ফোর্স অন কারেন্ট ক্যারিং কন্ডাক্টর প্লেসড ইন এ ম্যাগনেটিক ফিল্ড। এখানটাতে দেখো একটা অ্যাক্টিভিটি বা এক্সপেরিমেন্টাল সেটআপ আছে। এখানে একটা হর্স ম্যাগনেট আছে, অর্থাৎ অশ্বক্ষুর আকৃতি, এই একটা ম্যাগনেট আছে। ম্যাগনেটটার কি, উপরটাতে আছে সাউথ পোল, নিচে আছে নর্থ পোল, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডটা কি আপওয়ার্ড ডিরেকশনে।
এখানে আপওয়ার্ড ডিরেকশন হলো ম্যাগনেটিক ফিল্ড। আর তার মাঝখানে একটা কন্ডাক্টিং সাবস্টেন্সকে ঠিক এইভাবে ঝুলিয়ে দেওয়া হয়েছে, একটা কন্ডাক্টর। AB ইজ এ কন্ডাক্টর। এবার এই কন্ডাক্টরের মধ্য দিয়ে এই সোর্স, ইলেকট্রিক সোর্স অর্থাৎ ব্যাটারি থেকে কারেন্ট পাঠানো হচ্ছে। এবার কারেন্ট ফাটালে দেখা যায় এই কন্ডাক্টরের ডিফ্লেকশন হয়, সেটা সেম ফিল্ড ম্যাগনেট, এবং এর কারেন্টের জন্য যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয়, এই দুটোর এফেক্ট হলো তার ডিফ্লেকশন। এটাকে আমরা বলছি দ্য ফোর্স অন কারেন্ট ক্যারিং কন্ডাক্টর প্লেসড ইন এ ম্যাগনেটিক ফিল্ড ইজ এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড। কি বলছে দেখো, when a current carrying conductor is placed in an external magnetic field, it experiences a mechanical force. This phenomenon is the fundamental principle behind how electric motors work. আমাদের সিলেবাসে নেই, আমরা আলোচনাতে যাব না। ক্লিয়ার? তাহলে এখানে দেখো আমি দেখিয়েছি কি, ম্যাগনেটিক ফিল্ডটা আছে কোন দিকে, নর্থ টু সাউথ, আর কারেন্টটা যাচ্ছে তার মধ্য দিয়ে আউটওয়ার্ড ফ্রম দ্য বোর্ড। তাহলে কোন দিকে ডিফ্লেক্টেড হবে, তার জন্য আমাদের লাগবে একটি রুল, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। আগে আমরা লেফট হ্যান্ড রুলটা দেখে নেই, তারপর আমরা এই ফোর্সটি কোন দিকে ফিল করবে তা দেখব। ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। আমরা যদি আমাদের লেফট হ্যান্ডের তিনটে ফিঙ্গার, থাম, ইন্ডেক্স অ্যান্ড মিডল ফিঙ্গার, এদেরকে যদি স্ট্রেস করি অর্থাৎ ছড়িয়ে দেই আমরা, মিউচুয়ালি পারপেন্ডিকুলার টু ইচ আদার, অর্থাৎ এ দুটোর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এ দুটো 90 ডিগ্রি, আবার এই দুটো 90 ডিগ্রি। এবং যদি ইন্ডেক্স ইন্ডিকেটস দ্য direction of the magnetic field and middle finger directed towards the direction of the current, then thumb will indicate the direction of the force experienced by that conductor. This is the Fleming's left hand rule. দেখো কি বলা হচ্ছে, stretch the thumb, forefinger and middle finger of your left hand such that they are mutually perpendicular to each other and forefinger points in the direction of magnetic field. Forefinger or index বলি আমরা একে, center finger or middle finger points towards the direction of current, thumb points in the direction of motion or force acting on the conductor. This is Fleming's left-hand rule. এখানটা থেকে দেখো ফিল্ড ডাইরেকশন গুলো কিভাবে দেওয়া আছে। This is the magnetic field. This is the current. Field is from this left side to right side. Current coming out from the surface of the board. Then the force will experience upward direction. আগের ক্ষেত্রে এখানটাতে কি কন্ডাক্টর কোন দিকে ফোর্সটা ফিল করবে দেখি আমরা, ম্যাগনেটিক ফিল্ড আপওয়ার্ড ডিরেকশন, কারেন্ট আউটওয়ার্ড ডিরেকশন, আউটওয়ার্ড ফ্রম দ্য বোর্ড। তাহলে কি রাইট টু লেফট ফোর্সটা এক্সপিরিয়েন্স করবে। ক্লিয়ার? লেফট হ্যান্ড থাম্ব, লেফট হ্যান্ড রুল গেল। দেখো ফোর্স অন কারেন্ট ক্যারিং কন্ডাক্টর প্লেসড ইন এ ম্যাগনেটিক ফিল্ড, ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য ফোর্স। ফোর্স কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে। স্ট্রেংথ অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড,
অর্থাৎ যে ম্যাগনেটিক ফিল্ডটা অ্যাপ্লাই করেছি আমরা, ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ যদি বেশি হয় ফোর্স বেশি হবে। ম্যাগনিটিউড অফ কারেন্ট, কারেন্ট বেশি গেলে ফোর্স বেশি হবে। লেন্থ অফ দ্য কন্ডাক্টর, কন্ডাক্টরের লেন্থ যত বেশি হবে ফোর্স ততই বেশি হবে। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা very important, force is maximum when the conductor is perpendicular to the magnetic field, but if the conductor is parallel to the field the force is zero. অর্থাৎ কি, ম্যাগনেটিক ফিল্ড আর কারেন্ট দুটো যদি পারপেন্ডিকুলার হয় তাহলে ফোর্স হবে ম্যাক্সিমাম, আর যদি দুটো প্যারালাল হয় জিরো। এটা মাথায় রাখতে হবে। এবার দেখে নেওয়া যাক যে আমাদের ইলেকট্রন, প্রোটন এবং আলফা পার্টিকেল, আলফা পার্টিকেলটা কিচ্ছু না, হিলিয়াম আয়ন অ্যাকচুয়ালি পজিটিভলি চার্জ, প্রোটন পজিটিভলি চার্জ অর্থাৎ হাইড্রোজেন আয়ন, আর ইলেকট্রন ইলেকট্রন। এখন তারা যদি মুভিং হয় there will be a current. আমরা জানি কি কারেন্ট ইজ নাথিং বাট দ্য ফ্লো অফ চার্জ পার্টিকেলস। তাহলে ইলেকট্রন যদি ফ্লো করে তাহলে সে একটা কারেন্ট হিসাবে আমরা ধরতে পারি। তাহলে এই ইলেকট্রনটি মনে করে এদিকে মুভিং, কোন দিকে? এদিকে। তাহলে সাইন কনভেনশন অনুযায়ী কারেন্ট কোন দিকে যাবে? রাইট টু লেফট। উপরে একটা নর্থ পোল, নিচে একটা সাউথ পোল আছে এইভাবে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন ডাউনওয়ার্ড, ডাউনওয়ার্ড। ম্যাগনেটিক লেফট হ্যান্ড থাম্ব, লেফট হ্যান্ড রুল, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল অ্যাপ্লাই করি। ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড ডাউনওয়ার্ড, কারেন্ট রাইট টু লেফট, রাইট টু লেফট। তাহলে ফোর্স কোন দিকে হবে? আউটওয়ার্ড ফ্রম দ্য বোর্ড, আউটওয়ার্ড ফ্রম দ্য বোর্ড, অর্থাৎ এইভাবে হবে ফোর্সটা। তাহলে ইলেকট্রনটা কি হবে? এদিকে ডেভিয়েটেড হবে, এদিকটাতে ডেভিয়েটেড হবে। কিন্তু যদি প্রোটন অথবা আলফা পার্টিকেল হয় তাহলে কি ঘটনা ঘটবে? সেক্ষেত্রে কিন্তু they are moving in this direction, the current direction is also in the direction of the positive charge particle. তাহলে এই ক্ষেত্রে আমি উপরে একটা নর্থ পোল, নিচে সাউথ পোল দিলাম, ম্যাগনেটিক ফিল্ডটা ডাউনওয়ার্ড, কিন্তু ডাইরেকশন অফ কারেন্ট ফ্রম লেফট টু রাইট, লেফট টু রাইট। তাহলে ফোর্স ইনটু দ্য বোর্ড, অর্থাৎ ভেতর দিকে হবে, ফোর্সটা হবে ভেতর দিকে। তাহলে দুটো ডেভিয়েশন অপোজিট ডিরেকশনে হবে। একটা হচ্ছে কি আউটওয়ার্ড ফ্রম দ্য সারফেস অফ দ্য বোর্ড, আর একটা হচ্ছে ইনটু দ্য বোর্ড। Now, DC and AC, direct current and alternating current, এই দুটো কি আসলে? আসলে তাদের ডাইরেকশনটা পাল্টে যায় একটা নির্দিষ্ট সময় পর পর। যদি কারেন্টের ডিরেকশন পাল্টে যায় তখন তাকে বলছি অল্টারনেটিং কারেন্ট, আর যদি একই দিকে থাকে তখন তাকে বলছি আমরা ডিরেক্ট কারেন্ট। অর্থাৎ আমি যদি ধরি যে আমার একটা কারেন্ট এদিকে যাচ্ছে প্রথম থেকে, কিন্তু আরেকটা কারেন্ট কি হচ্ছে, ফার্স্ট ফিউ সেকেন্ড এদিকে যাচ্ছে, পর মুহূর্তে আবার এদিকে যাচ্ছে একই ওয়্যারের মধ্য দিয়ে, তাহলে তাকে বলছি আমরা অল্টারনেটিভ
তাকে বলছি ডিরেক্ট কারেন্ট। আমি একটা ছবি এঁকে দেখাই। ডিরেক্ট কারেন্ট হলে কি হবে, তার অ্যামপ্লিটিউড বাড়তেও পারে কমতেও পারে, অলওয়েজ পজিটিভ, অর্থাৎ একই দিকে যাচ্ছে। আর অল্টারনেটিং কারেন্ট হলে কি হবে, সে একবারে অর্থাৎ একবার উপর দিকে বাড়ছে একবার নিচের দিকে বাড়ছে। একে বলছি আমরা অল্টারনেটিং কারেন্ট আর একে বলছি আমরা ডিরেক্ট কারেন্ট। তাহলে ডিরেক্ট কারেন্টের কি ইউনি ডাইরেকশন, ওয়ান ওয়ে, একই দিকে। আর অল্টারনেটিং কারেন্ট রিভার্সেস পিরিয়ডিক্যালি, একটা নির্দিষ্ট সময় পর পর তার ডিরেকশনটা পাল্টে যাচ্ছে। ফ্রিকোয়েন্সি কি জিরো, অর্থাৎ এর কোনো চেঞ্জ নাই। কিন্তু অল্টারনেটিং কারেন্টের ফ্রিকোয়েন্সি আমাদের ইন্ডিয়াতে হয় 50 হার্টজ, whereas in USA it is 60 হার্টজ। USA তে 60 হার্টজে অল্টারনেটিং কারেন্ট ইউজ হয়। ম্যাগনিটিউড, এর ম্যাগনিটিউডটা রিমেন্স কনস্ট্যান্ট, আমরা যদি রাখি জাস্ট কনস্ট্যান্ট একদম, মনে করি 220 ভোল্ট হলো তার ভোল্টেজ, এবং কারেন্ট যা হয় তা নির্দিষ্ট। আর এর কি কন্টিনিউয়াসলি চেঞ্জেস উইথ টাইম, সময়ের সঙ্গে সঙ্গে তার কারেন্টের ম্যাগনিটিউড পাল্টাচ্ছে, কখনো জিরো হচ্ছে। ট্রান্সমিশনের ক্ষেত্রে কি লার্জ পাওয়ার লস ওভার লং ডিস্টেন্স, আর এটা বি ট্রান্সমিটেড ওভার লং ডিস্টেন্স বাই ইউজিং ট্রান্সফরমার্স। ট্রান্সফরমার ইউজ করে করে একে আমরা লং ডিস্টেন্স ট্রান্সমিট করতে পারি উইথ মিনিমাম কস্ট। সোর্স, ব্যাটারি, সেল অর ব্যাটারি, জেনারেটর এটসেট্রা। আর এখানে কি মেইন সাপ্লাই, এসি জেনারেটর, হাইড্রোইলেকট্রিক প্রজেক্ট, থার্মাল প্রজেক্ট, অ্যাটমিক বা নিউক্লিয়ার এনার্জি ইউজ করে আমরা কারেন্ট প্রডিউস করতে পারি। অল আর সোর্স কি এসি। ডোমেস্টিক ইলেকট্রিক সার্কিটস, এখান থেকে সার্কিটের দেখো কি থাকে আমাদের, আমরা অনেক ধরনের অ্যাপ্লায়েন্স ব্যবহার করি, কিন্তু এদেরকে আমরা অলওয়েজ ইন প্যারালাল ইউজ করি, কারণ প্যারালাল কম্বিনেশনের যে বেনিফিট সে অনুযায়ী। আমি এখানে একটা স্কিমেটিক ডায়াগ্রাম দেওয়া আছে, কি আমরা মেন্স থেকে 3টে ওয়্যার পাই। কি পাই? আর্থ ওয়্যার, লাইভ ওয়্যার, নিউট্রাল ওয়্যার। এখানটাতে দেখো আমাদের যে সাপ্লায়ার ত্রিপুরাতে আমাদের TRCCL আমাদেরকে কারেন্ট দেয়, তাদের পোল থেকে 2টো তার আমাদের বাড়িতে আসে। এর মধ্যে একটাকে বলছি আমরা লাইভ ওয়্যার, আর একটিকে বলছি নিউট্রাল ওয়্যার। লাইভ ওয়্যার অর ফেজ, এটাকে আমরা ফেজও বলি। ফেজ ওয়্যার এসে কোথায় ঢুকে, একটা মেইন ফিউজ আছে, ফিউজে ঢুকে। আমরা আগের এপিসোডে আমরা ফিউজ সম্পর্কে আলোচনা করেছি। এই ফিউজ দেওয়া আছে এখানে, ফিউজে ঢুকলো। ফিউজ থেকে লাইভ ওয়্যারটা যা মিটারে, তাদেরকে তো আমাদের মাসের শেষে পয়সা দিতে হবে, কোম্পানি পয়সা নেবে। কিসের ভিত্তিতে? মিটার আছে। মিটার থেকে দেখো একটা লাইভ ওয়্যার আর একটা নিউট্রাল ওয়্যার বেরিয়ে গেল। বেরিয়ে গিয়ে এখানে দেখানো হয়নি, একটা মেইন সুইচ থাকে। মেইন সুইচে 2টো কাট আউট থাকে ভেতরে, অর্থাৎ 2টো ফিউজ পড়ানো থাকে। মেইন সুইচ থেকে 2টো তার আবার বেরিয়ে চলে যায় ডিস্ট্রিবিউশন বক্সে। অর্থাৎ কি ডিস্ট্রিবিউশন বক্স থেকে বিভিন্ন পয়েন্টে আমরা লাইভ ওয়্যার এবং নিউট্রাল ওয়্যারকে কানেক্ট করে দেই।
তাহলে কি হচ্ছে দেখো গেল। এবার এখানে কি একটা সকেট আছে, আমরা এখানে একটা বাল্ব ইউজ করতে পারি। একটা বাল্ব ইউজ করলে এর পরিবর্তে আমরা একটা বাল্বও ইউজ করতে পারি, ফিলামেন্ট বাল্ব, ফ্যান, যা খুশি। তার প্রত্যেকটাতে দেখো ফাঁকে কিন্তু এখানে একটা সুইচ ব্যবহার করতে হয়, সুইচ। তো সুইচগুলো সাধারণত ফেজ ওয়্যারে বসানো বা লাইভ ওয়্যারে, লাইভ ওয়্যারে সুইচ দিলাম, সুইচ থেকে গেল সকেট অথবা যে কোনো অ্যাপ্লায়েন্সে, আর তার থেকে চলে যাবে নিউট্রাল ওয়্যারে। এই হলো আমাদের ওয়্যারিং। কিন্তু আরেকটি ওয়্যার এখানে থাকে যাকে বলছি আর্থ ওয়্যার। সেটি কি হয়, আমাদের বাড়িতে মাটিতে অনেকটা গর্ত করে তার মধ্যে একটা খুব মোটা কন্ডাক্টিং ওয়্যারকে একটা প্লেটের সাথে যুক্ত করে পুঁতে দেওয়া হয়, সেটিকে এনে মেন সুইচ পর্যন্ত কানেক্ট করা হয়। ওটাকে বলি আমরা আর্থ ওয়্যার। এখন দেখো যে লাইভ ওয়্যারটা কি, পজিটিভ, ইউজুয়ালি রেড ইনসুলেশন থাকবে তার, বা ব্রাউন। মডার্ন ইন্টারন্যাশনাল ইয়েতে থাকে ব্রাউন, আগে থাকতো কি লাল। এটা কি করে, হাই ভোল্টেজ কারেন্ট আনে। আমাদের দেশে কি সাধারণত বাড়ি ঘরে আমরা 220 ভোল্ট দিই, কিন্তু এটা আসতে কিন্তু মেন যে পাওয়ার প্ল্যান্ট সেখান থেকে কিন্তু অনেক বেশি ভোল্টে আসে, 66 কেভি, অর্থাৎ 66,000, 6630 ভোল্টে আসে। তাকে প্রথমে স্টেপ ডাউন করে 11,000-এ আনা হয়, তারপরে এটাকে আবার কমিয়ে ট্রান্সফরমার ইউজ করে প্রথমে 420 অ্যান্ড দেন 220-তে নামানো হয়। নিউট্রাল ওয়্যার, এটা থাকে 0 ভোল্টে। সাধারণত আগে থাকতো ব্ল্যাক ইনসুলেশন, বর্তমানে থাকে ব্লু ইনসুলেশন। আর লাইভ ওয়্যারের কি থাকে, আর্থ ওয়্যারে, আর্থ ওয়্যার থাকে গ্রিন অর গ্রিন ইয়েলো ইনসুলেশন। নিউট্রাল ওয়্যারের কি ভোল্টেজ কত, তার ভোল্টেজ থাকে 0 ভোল্ট। তাহলে এই যে দুটো লাইভ ওয়্যার এন্ড নিউট্রাল ওয়্যার, দুটোর মধ্যে ফেজ ভোল্টেজ ডিফারেন্স কত, 220 ভোল্ট। একটি আছে 220 ভোল্টে আর একটি আছে 0 ভোল্টে, ভোল্টেজ ডিফারেন্স 220 ভোল্ট। আর তো এটা কেন ইউজ করি আমরা, এটা অনলি ফর সেফটি। কি, ইট প্রিভেন্টস ইলেকট্রিক শকস। কোনো একটি, আমার মনে করো ফ্রিজের ভিতরে কোনো একটা তারে শর্ট সার্কিট হয়ে গেল, তাহলে কি হবে, নিউট্রাল ওয়্যারেও কারেন্ট চলে আসবে, এবার বডিতে চলে আসবে। তখন তার মধ্যে একটা আর্থ ওয়্যার থাকে, যে আর্থ ওয়্যারটাতে ওই বডির সঙ্গে কানেক্টেড থাকে, তার মাধ্যমে আর্থিং এর মাধ্যমে চলে আসবে, গিয়ে মাটিতে চলে যাবে। কারণ কি, কারেন্ট অলওয়েজ ট্রাভেলস অ্যালং লো রেজিস্ট্যান্স পাথ। তাহলে রেজিস্ট্যান্স যখন কম হবে তখন তার মধ্য দিয়ে যাবে। ক্লিয়ার? তাহলে তার মধ্য দিয়ে চলে গেল। আর নতুবা কি হবে, আমাদের বডির মধ্য দিয়ে যাবে, তখন কিন্তু আমরা শক খাবো। তাহলে কি করা হয়, আর্থ ওয়্যার কি করছে আমাদের, ইট প্রিভেন্টস আস ফ্রম গেটিং শক। তাহলে আমরা কি দেখলাম, 3 ধরনের ওয়্যার আমাদের ডোমেস্টিক ওয়্যারিং এ ইউজ হয়, লাইভ ওয়্যার, নিউট্রাল ওয়্যার এন্ড আর্থ ওয়্যার। কি কি পারপাস আমরা দেখলাম। এবার দেখ, ডোমেস্টিক সার্কিটে কিছু গুরুত্বপূর্ণ জিনিস, শর্ট সার্কিট কখন হয়, যখন আমাদের যে ওয়্যারগুলো আছে তাদের যদি ইনসুলেশনটা নষ্ট হয়ে যায়।
ইঁদুরে কেটে দিল, তখন কি হয়? কোনো কারণে যদি লাইভ ওয়্যার এবং নিউট্রাল ওয়্যার দুটো যদি একসাথে যুক্ত হয়ে যায়, তখন তাকে আমরা বলছি শর্ট সার্কিট। তখন হাই কারেন্ট ফ্লো হয়, ড্যামেজ হতে পারে। ওভারলোডিং কেন হয়? ওভারলোডিং হয় কি, কোনো কারণে যদি আমাদের সাপ্লাই কানেকশানে কোনো ডিস্টার্ব হয় বা কোনো কারণ হয়, দুটো ফেজ অনেক সময় একাত্র হয়ে যায়, তখন ওভার এক্সেসিভ কারেন্ট যদি আমাদের বাড়িতে চলে আসে বা কোনো সার্কিটে চলে আসে, তখন তাকে আমরা বলি ওভারলোডিং। আর এখানে একটা মজার জিনিস, ইলেকট্রিক ফিউজ গত এপিসোডে আমরা করেছি, যেটা কি লো মেল্টিং পয়েন্টের একটা ওয়্যার বিভিন্ন অ্যাপ্লায়েন্সেসে যুক্ত থাকে, মেন কাট আউটে যুক্ত থাকে, মেন সুইচে যুক্ত থাকে। এরা কি লো মেল্টিং পয়েন্টের, এটা কি সাধারণত ল্যাড এন্ড টিনের অথবা কপার, ল্যাড ইত্যাদির একটা অ্যালয় দ্বারা তৈরি হয়। সে কি হয়, ওভারলোডের কারণে যদি কারেন্ট বেশি যায় বা শর্ট সার্কিটের কারণে যদি কোনো কারেন্ট বেশি যায়, তখন সেই তারটি ফুঁড়ে যায়, ফুঁড়ে গিয়ে সার্কিটটাকে নষ্ট করে দেয়। তাহলে আমাদের সিলেবাসে কিন্তু এই পর্যন্তই রয়েছে। আর আমরা মোটামুটি অল্প সময়েই পুরোটাকে আমরা একবার রিভিশন করে নিলাম। তোমরা পুরোটা এপিসোড বারবার দেখবে, দেখে সুন্দরভাবে নিজেদেরকে প্রিপেয়ার করবে। তাহলে আমাদের যে 4টে ফসল, আজ পর্যন্ত আমরা 4টে ফসলকেই অবজার্ভ করে নিলাম, অর্থাৎ রিভিশন করে নিলাম। তোমরা যদি আমাদের এই এপিসোডগুলো যদি মোটে ভালো লেগে থাকে বা নতুন নতুন আরো এপিসোড দেখার জন্য, নতুন নতুন টপিক নিয়ে আমরা আলোচনা করব, ইনফরমেশন পাওয়ার জন্য, দেখার জন্য, তোমরা জুভেনাইল গুরুকুলকে সাবস্ক্রাইব করে নাও, আজই সাবস্ক্রাইব করে দাও। এবং কোনো জায়গাতে এই বিগত আমি যে 4টে এপিসোড করালাম, যে কোনো জায়গায় যে কোনো ধরনের সমস্যা হলে তোমরা কল করতে পারো এই নম্বরে, এই ইমেল আইডিতে ইমেল করতে পারো। তাহলে আমরা চেষ্টা করব তোমাদের ওই কনফিউশনটাকে দূর করার জন্য। থ্যাংক ইউ।